রবীন্দ্রনাথ চৈত্র মাসে বোলপুর থেকে কলকাতা ফিরছিলেন ট্রেনে করে। তিনি জানলা দিয়ে দেখেন বাইরে আগাছা জঙ্গল এবং জঙ্গলের মধ্যে একটু একটু ফুল ফুটে রয়েছে নানা রঙের, লাল, বেগুনি, হলুদ। রোদের আলোয় একেবারে উজ্জ্বল হয়ে উঠেছে এবং তিনি তখন ভাবলেন যে এই ফুলগুলো কতদিন লাস্ট করবে। কিছুদিন পরে গ্রীষ্মকাল, গরম হয়ে যাবে, রোদের তেজ আরও বাড়বে, এই ফুলগুলো তো একেবারে মিলিয়ে যাবে, ফুলের রঙগুলো মুছে যাবে। তিনি এই ঘটনাটাকে একটি নারীর নারীত্বের সঙ্গে, যৌবনের সঙ্গে তুলনা করেন যে দুটোই কি এতটাই ক্ষণস্থায়ী। এবং এই ঘটনাটাকে তিনি চিত্রাঙ্গদার নাটকের ভূমিকায় লেখেন। চিত্রাঙ্গদা আপনারা নিশ্চয়ই জানেন মণিপুর রাজকন্যা। তার বাবার কোনোদিনও কোনো পুত্র সন্তান জন্মায়নি, কাজেই তিনি চিত্রাঙ্গদাকে পুরুষ হিসেবে পালন করেন। চিত্রাঙ্গদা তাই রাজকার্যও সামলান, শিকারও করেন। এবং একদিন চিত্রাঙ্গদা জঙ্গলে যান শিকারে। তখন তিনি দেখেন অর্জুন জঙ্গলের মধ্যে শুয়ে রয়েছেন। তিনি অর্জুনকে বলেন সরে যেতে, উঠে যেতে, কিন্তু অর্জুন ওঠেন না। তখন তিনি ধনুক দিয়ে ইঙ্গিত করেন যেন অর্জুন উঠে চলে যায়। অর্জুন ওঠেন, কিন্তু অবজ্ঞা চোখে চিত্রাঙ্গদার দিকে চেয়ে তারপরে একটু হেসে চলে যান। রবীন্দ্রনাথ লিখছেন এই জায়গাটাতে, শিখে পুরুষের বিদ্যা, পরে পুরুষের বেশ, পুরুষের সাথে থেকে এতদিন ভুলেছিল যাহা, সেই মুখে চেয়ে, সেই আপনাতে আপনি অটল মূর্তি হেরি, সেই মুহূর্তেই জানিলাম মনে নারী আমি, সেই মুহূর্তেই প্রথম দেখিনু সম্মুখে পুরুষ মোর। নারীর নারীত্বটা তাহলে আসলে কি, এবং সেটা কি সম্পূর্ণ প্রকাশ পায় শুধু একটি পুরুষের চোখে? চিত্রাঙ্গদার মতনই এই প্রশ্নটা আমরা রাখলাম আপনাদের জন্য। চলুন আমরা এগোই, দেখি এবারের নারীতে কি রয়েছে। নমস্কার। আজকে আমি এমন একটা বিষয়ে কথা বলবো যেটা সম্পর্কে আমাদের সবারই একটা ভুল ধারণা আছে। বিষয়টা হচ্ছে তাঁত। আচ্ছা, তাঁত মানে কি শুধুই শাড়ি, নাকি এই আদিম যন্ত্র দিয়ে আমরা তৈরি করতে পারি আজকের যুগে ট্রেন্ডি এবং ফ্যাশনেবল পোশাক? চলুন আমরা আমাদের ডিজাইনারের কাছ থেকে সেটা জেনে নিই। আজকে আমাদের ডিজাইনার হচ্ছে রুমি, যে ডিজাইনার স্টুডিওর নাম বাইলু। রুমি নমস্কার। আচ্ছা রুমি, আপনার স্টুডিওর নাম বাইলু, বাইলু শব্দটার অর্থ কি? বাইলু শব্দটা আসলে একটা চাইনিজ শব্দ, যার লু মানে হচ্ছে পথ আর বাই মানে হচ্ছে শোয়িং ট্রিবিউট টু আর আদার পেইং ট্রিবিউট টু। তো সেক্ষেত্রে আমাদের ট্রিবিউট বা আমাদের শ্রদ্ধা হচ্ছে এমন একটা পথের উপর, অবভিয়াসলি, যেটা আমাদের সেই পথটার নাম হচ্ছে টেক্সটাইল। এবং আমরা এই বেসিক্যালি ওভেন্সের উপরে কাজ করি। এবং তাঁত, এই হঠাৎ তাঁতই কেন, মানে এত কিছু ফ্যাব্রিক টেক্সটাইল থাকতে তাঁতই কেন? কারণ আমার মনে হয় যে আমি যেখানে থাকি, আমার যেটা রুট, সেখানে তাঁত এই যন্ত্রটা হচ্ছে আমার একটা সবচেয়ে পাওয়ারফুল রিসোর্স। যদি আমি বেঙ্গল, এবং সেক্ষেত্রে টেক্সটাইলকে যদি আমি সবচেয়ে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে চাই, সেক্ষেত্রে এর থেকে আর ভালো কিছু হতে পারে বলে আমার মনে হয় না। তা আমরা তো সবাই তাঁত বলতে একটা মানে জেনারেল আইডিয়া হচ্ছে শাড়ি। তা আপনি কি খালি শাড়ি করেন নাকি অন্য নতুন ধরনের কিছু বার করতে? বেসিক্যালি আমরা যেটা ঠিক করেছি যে আমরা একটা ট্রেডিশনকে ফলো করবো এবং সেটা একটা ডেভেলপমেন্টসও হবে। সেক্ষেত্রে শুধু যদি আমরা শাড়িতে সীমাবদ্ধ থাকি, আমার মনে হয় সেটা তাহলে ওই আমরা নতুন এক্সপেরিমেন্ট করছি এটা বলা ঠিক হবে না। সেক্ষেত্রে শাড়ির পাশাপাশি শাড়িকে ছাপিয়েও আমরা মেইনলি যেটা করছি সেটা হচ্ছে স্কার্ফস। সেটা ফর ডোমেস্টিক মার্কেট অ্যাজ ওয়েল অ্যাজ ফর বাইরের মার্কেট। মানে আমি এখানে দেখতে পাচ্ছি এটা কি একটা স্কার্ফই? হ্যাঁ হ্যাঁ, আপনি যদি দেখান। তো বেসিক্যালি এটাও তাঁতের উপরেই হয়েছে? হ্যাঁ, আমাদের তাঁতের উপরে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট হয়। আমি যদি প্রত্যেকটা দেখাতে পারি আমি বোঝাতে পারবো। আচ্ছা, এক্ষেত্রে আমরা একটা স্পেশাল ধরনের ইয়ার্ন তৈরি করি এবং এই ইয়ার্নটা আমরা তাঁতের মধ্যে উইভ করার চেষ্টা করি। মানে আপনারা দেখতেই পাচ্ছেন সিম্পল একটা তাঁতের কাপড়, তার উপরে এই সিকোয়েন্স ওয়ার্ক করে ব্যাপারটা লুকটাই বদলে গেছে। মানে একটা জিন্স সাথে পরলেও ভীষণ এটা ভালো। এবং এটা সবথেকে যেটা বলার যে এটা আসলে সবাই ভাবতে পারেন যে এটা একটা এমব্রয়ডারি, কিন্তু এটা এমব্রয়ডারি নয়, এটা ইটসেলফ মানে লুমের মধ্যে তৈরি করা হয়েছে। আর স্কার্ফ বাদে আরো কিছু করেন? স্কার্ফস বাদে শাড়ি তো করি। সেক্ষেত্রে আমার বলার আছে, ধরুন এই শাড়িটার ক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা আমরা সুতোর উপর প্রিন্ট করি।
আমি বলছি পুরোনো ট্র্যাডিশনকে আমরা ধরে রাখার চেষ্টা করি। তো আমরা জানি ইকাত স্টাইল হচ্ছে দুটো সুতোর, পুরোনো যে ডাবল ইকাত স্টাইল, সেক্ষেত্রে সুতো ডাই করা হতো। তো এখন আমরা এই ট্র্যাডিশনটাকে চেঞ্জ করে আমরা সুতোর উপরে প্রিন্ট করতে শুরু করেছি এবং তারপরে সেক্ষেত্রে বোনা হচ্ছে। সেক্ষেত্রে এক্ষেত্রে একটা ইকাত এফেক্ট আসছে, কিন্তু নতুন একটা কিছু বানানোর চেষ্টা হচ্ছে। ভীষণ একটা ক্লাসি লুক দেয় ব্যাপারটা। আর এক্ষেত্রে হচ্ছে অবভিয়াসলি আমি যেহেতু বেঙ্গলের সুন্দর ব্যাগ আমি দেখতে পাচ্ছি, তো এটা বেসিক্যালি জামদানি টেকনিক। এখন জামদানি বলতে লোকজনের ধারণা ঢাকাই জামদানি, বাংলাদেশ, বাংলা, ওয়েস্ট বেঙ্গল, হোয়াটএভার। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই জামদানি, এই ব্যাগটা দেখলে যে কোনো লোকে আইডেন্টিফাই করতে পারবে এটা জামদানি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইটস সামথিং ডিফারেন্ট। হ্যাঁ। আর আরেকটা জিনিস যেটা আমরা এবার বিশেষভাবে তৈরি করার চেষ্টা করছি সেটা হচ্ছে ডাবল ওয়ার্প, অর্থাৎ একই সাথে ডাবল ওয়ার্প মানে একটা সুতোর মানে কে আমরা বলছি, সেক্ষেত্রে আমি বোঝানোর চেষ্টা করছি যে আমরা ইউজুয়ালি দেখতে পাই আমরা একটা পাল্লু অর্থাৎ একটা আঁচল নিয়ে আমরা কাজ করি, কিন্তু আমাদের মানে লুমের ক্ষেত্রে এখানে আমরা দেখছি আমরা দুটো আঁচল তৈরি করছি কিন্তু একই সাথে। আচ্ছা, তো মানে একটা শাড়ির মধ্যে দুটো আঁচল, একটা শাড়ির মধ্যে ডাবল পাল্লু আমরা শাড়িটার নাম বলছি, যে দুটো আঁচল, একটা পাল্লু আঁচলের জায়গায় পড়ে, আরেকটা কোথায়? এটা ডিপেন্ড, দুটোই আঁচলের জায়গাতে যাবে, কিন্তু আমার মনে হয় নিজে ক্যারি করতে যে সব থেকে ভালোভাবে এটাকে ক্যারি করতে পারবে সেক্ষেত্রে এই শাড়িটার সার্থকতা হবে। আচ্ছা, তো এক্ষেত্রে আমি যেটা বলছি যে সবাই হয়তো ভাবতে পারে যে এখানে একটা মেশিন স্টিচ হয়েছে, কিন্তু এটা বেসিক্যালি দুটো পাল্লু একসঙ্গে বোনা হচ্ছে এবং তারপরে একটা স্পেশাল ফ্রিঞ্জ করা হয়েছে একটা স্পেশাল লুক দেওয়ার জন্য। আচ্ছা, আপনার এই ডিজাইনিং এর পিছনে অনুপ্রেরণাটা কি? বেসিক্যালি আমরা এই বাইলু স্টুডিওতে আমরা 3 জন পার্টনার আছি, আমি, বাপ্পাদিত্য এবং কণিকা, এবং 3 জনেই আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি বিভিন্ন জায়গা থেকে টেক্সটাইল নিয়ে পড়াশোনা করেছি, টেক্সটাইলের প্রতি ভালোবাসা আছে, আর এক জায়গায় কাজ করতে শুরু করেছিলাম এবং তারপরে ভেবেছি যে নিজস্ব কিছু করব এবং সেক্ষেত্রে বাইলু স্টুডিওর জন্ম এবং এইভাবেই শুরু হয়েছে, চলছে আস্তে আস্তে। আচ্ছা, এই যে তাঁত নিয়ে আপনারা কাজ করছেন, তো মার্কেটের রেসপন্সটা কিরকম? মানে মার্কেটের রেসপন্স হিউজ। বেসিক্যালি আমাদের যেটা টার্গেট, যে আমরা দেখছি যে আজকালকার দিনে মানুষ শাড়ি বেশি পরছে না, তো হোয়াট ইজ ফর নেক্সট জেনারেশন, আমরা যদি কিন্তু আমাদের টেকনিকটা রয়ে গেছে সেই তাঁতি, মানে সেই বিশাল একটা মানে শ্রেণী রয়ে গেছে যে যাদেরকে কাজ করতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে বাঁচতে হবে। তো এটা এটা একটা মানে কি বলবো, একে অন্যের উপর নির্ভরশীল এরকম একটা প্রসেস। তো সেক্ষেত্রে যদি আমরা শুধু শাড়ির মধ্যে রেস্ট্রিক্ট করি এবং সেই টেকনিকটাকে রাখতে চাই, হয়তো এরকম একটা সময় আসতে পারে যে আমরা সার্ভাইভ করতে পারবো না। তো সেক্ষেত্রে নিজেদের সার্ভাইভালের জন্য অ্যাট দ্য সেম টাইম ওদের সার্ভাইভালের জন্য নতুন কিছু করতে হচ্ছে এবং টেকনিকটা এক রেখে রেসপন্সটা বেশি ভালো। আর মোটামুটি এগুলো রেঞ্জটা কিরকম? যদি স্কার্ফসের কথায় আসতে যাই তাহলে আমাদের স্কার্ফস 225 রুপিস থেকে শুরু করে 1350 রুপিসের মধ্যে। আর শাড়ি ডিপেন্ড করে এটা কোন পারপাসের জন্য, কারণ আমরা ক্যাজুয়াল, খুব আবার একটু হেভি, কিছু ফাঙ্কি লুক থাকে, বা খুব ফর্মাল স্কার্ফস আছে, অফিস ওয়্যার বা এই ধরনের স্কার্ফস করি। আর শাড়ির রেঞ্জ বেসিক্যালি শুরু হয় আমাদের 650 রুপিস থেকে। তো এটা এখন পর্যন্ত আমরা যা করেছি মোটামুটি রিজনেবল, 650 থেকে 5500 রুপিস। আচ্ছা, আর মানে আমার শেষ প্রশ্ন, অ্যাজ এ ডিজাইনার সমাজে আপনার কন্ট্রিবিউশনটা কি? কন্ট্রিবিউশন আমি একটু আগেও বললাম যে আমাদের এই টেকনিকগুলো বেঁচে থাকুক, এটাই আমরা সবাই চাই। হ্যাঁ, এই জামদানি টেকনিক বেঁচে থাকুক, আরও যে নতুন নতুন কত রকমের টেকনিককে রিভাইভ করা যেতে পারে, ফিল করে, তবুও শাড়ি ছাড়াও অন্য মানে ড্রেসের মাধ্যমে যে টেকনিকগুলো বজায় আছে সেটাই আপনি অ্যাকচুয়ালি চান। সেটা মানে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে টেকনিকটা বেঁচে থাকুক যেভাবেই হোক, কারণ এটা একটা বাংলার একটা সম্পদ। সেক্ষেত্রে এটা যদি হারিয়ে যায় তাহলে আমার মনে হয় যে আমি মানে একদমই নিশ্চিত আপনার মতো এত সুন্দর ডিজাইনের তো অপূর্ব ক্রিয়েশন থাকলে নিশ্চয়ই বেঁচে থাকবে। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এত সুন্দর জিনিসগুলো পাবেন কোথায়, তার জন্য রুমিদি তো আছেই। আচ্ছা রুমি, আপনি যদি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন। আমাদের স্টুডিও নাম্বার হচ্ছে বাইলু 25/23, প্রিন্স গুলাম মোহাম্মদ রোড, ক্যালকাটা 45। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 2472680405, অথবা মোবাইলেও ফোন করতে পারেন 9831050919। আপনাদের মনে আছে তো আমাকে চিঠি লেখার কথা? দেখুন, আমি তো আপনাদের এত সাহায্য করছি, তার কেন হাজার বিষয়ে আপনাদের এত ইনফরমেশন দিচ্ছি, তার বদলে আমার তো কিছু একটা চাই, তাই না? আর আমি কি চাই? আপনাদের চিঠি। সুন্দর সুন্দর স্কার্ফগুলো দেখলাম, কিন্তু আমি যেখানে এসে পড়েছি সেখানেও কিন্তু ভীষণই সুন্দর সুন্দর স্কার্ফ পাওয়া যায়। আমি কোথায় এসেছি? আমি এসেছি নিউ আলিপুরের আর্ট লাইফস্টাইলে।
তাহলে চটপট দেখে নিই এখানে কী ধরনের স্কার্ফ পাওয়া যায় এবং সেগুলোর দামগুলো কীরকম। আচ্ছা, এই যে আপনার স্টোল, স্কার্ফ, দুপাট্টা যেগুলো সেল করে, এগুলো বেসিক ফ্যাব্রিকটা কি? It's a mix of silk as well as cotton. Yarns, silko আছে, cottonও আছে. যেটা প্লেন নাকি একটু সিকোয়েন্স ওয়ার্কও হয়, কি ধরনের হয়? Not on the stoles. Stoles আমরা sequence work করি না. It is basically it's more color oriented. It's something that you can easily team up with something you're wearing already without giving it a second thought. Like something like this, you can wear it with an orange, you can wear it just to add color to whatever you're wearing. If you're wearing something very plain and you just want to add a touch of color, you just take a scarf and you just drape it around yourself to add that touch of color. So the emphasis is on color basically more than anything. আচ্ছা, স্কার্ফগুলো যে আমরা পরি, এগুলো কি দিনের বেলা রাত্রেবেলা দু সময়ই পরা যায়? It's what attitude you give to that scarf basically. If you want a casual look, then you just drape it like this and you use more of a cotton type of scarf. Oita you can wear it in the day. But if you want a slightly silky look, then you should take, if you want to wear it in the night, then you take a slightly silky scarf. আচ্ছা, এগুলো রেঞ্জগুলো কীরকম, মানে হোয়াট ইজ দ্য স্টার্টিং আর লাস্ট রেঞ্জটা কি? It starts at 150 and it can go up to 450, 550 depending upon 450 maximum range actually, not even 550. মানে 150 থেকে 450 টাকার মধ্যে আমি একটা ভালো স্কার্ফ পাই, তাই তো? যাওয়ার আগে একটা কথা বলে দিই, আমি যে সুন্দর স্টোলটা পরে আছি এটাও কিন্তু এখানকারই। আর এখানে স্টোল, স্কার্ফ ছাড়াও সুন্দর সুন্দর ওভেন মেটেরিয়ালের শাড়ি পাওয়া যায়, ঠিক যেরকম বাইলুর দেখলাম। এখন চলুন যাওয়া যাক আমাদের নেক্সট পর্যায়ে। আমি মনামি, স্বাগত জানাই আজকের মিক্স ব্যাগে। আজকে আমি দাঁড়িয়ে আছি বাইপাস পাটুলি ক্রসিংয়ে মাছরাঙা রেস্টুরেন্টের সামনে। এটা নাকি একটা ইকো ফ্রেন্ডলি রেস্টুরেন্ট। আসুন তো দেখি ভেতরে কি রহস্য আছে। আচ্ছা অতীন্দ্রদা, আপনি প্রথমে আমায় বলুন যে এইরকম একটা রেস্টুরেন্ট করার কনসেপ্টটা আপনার মাথায় এলো কি করে? এই রেস্টুরেন্টের একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এখানে বিচি পাটুলি মৎস্যজীবী সমিতি বলে একটা সমিতি আছে। আচ্ছা, সেই সমিতি এবং এটা ফিশারি ডিপার্টমেন্টের উদ্যোগে এই রেস্টুরেন্টটা তৈরি হয়েছে। জায়গাটা সোসাইটিরই, সেখান থেকে ওনারাই উদ্যোগ নিয়েছিলেন, নিয়ে রেস্টুরেন্টটাকে তৈরি করেছেন এবং আমি এখন পরিচালনা করার ভাগ নিয়েছি। আচ্ছা, তো রেস্টুরেন্টের কনসেপ্টটা বুঝলাম, কিন্তু এই যে বোটিং এর ব্যাপারটা, এটার আইডিয়াটা আপনাকে কে দিল? বোটিংটাও কিন্তু ছিল, আগে থেকেই ছিল, আচ্ছা, এবং সেটাকে আমি এই রেস্টুরেন্টের সঙ্গে কমার্শিয়ালি একটা যোগ দিয়েছি। এতে হয়েছে কি, যারা এখানে রেস্টুরেন্টে আসছে খেতে, তাদের আমরা এই বোটিং করার একটা সুযোগ দিচ্ছি। ও আচ্ছা, তাহলে মানে এখানে কি মানে বোটিং করতে করতে খাওয়ার ব্যবস্থা আছে? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, তো সার্ভ করা হয় কিভাবে? সার্ভ করা হয়, যে ধরো তুমি এখানে আসলে, এসে অর্ডার প্লেস করলে রেস্টুরেন্টে, করে এবার বললে কি আমি বোটিংয়ে যাব, হ্যাঁ, তখন আমরা ওই খাবারটাকে রেডি করে দিই, দিয়ে আমাদের স্টুয়ার্ড আছে, স্টুয়ার্ড আর একটা বোট নিয়ে সেখানে সার্ভিস করে দেয়। বা অনেকে হয়তো রেস্টুরেন্টে ওয়েট করে, তারা পুরো খাবারটাকে এখানে নিয়ে এসে বোটে খেয়ে নেয়। আচ্ছা অতীন্দ্রদা, মেনু কার্ডে যা যা আইটেমস দেখছি আর তার যে প্রাইস, তা তো মোটামুটি অন্যান্য রেস্টুরেন্টের সঙ্গেই তুলনীয়। তাহলে আপনি মানে এটাকে ইকো ফ্রেন্ডলি কেন বলছেন? প্রাইস আর ইকো ফ্রেন্ডলি ব্যাপারটা কিন্তু আলাদা। ইকো ফ্রেন্ডলি হচ্ছে একটা কনসেপ্ট। কলকাতাতে ইকো ফ্রেন্ডলি রেস্টুরেন্ট কিন্তু সেইভাবে নেই। এখানে অনেকগুলো ফ্যাক্টর ডিপেন্ড করে। ফার্স্ট হচ্ছে এই যে ভিউটা, এরকম ভিউ নিয়ে এরকম সিচুয়েশনে পজিশনে একটা রেস্টুরেন্ট কলকাতায় নেই। আর ইকো ফ্রেন্ডলি করার কনসেপ্টটার আমাদের কারণ হচ্ছে এই পার্টিকুলার থিমটা এখানকার আমাদের ডেকরের সাথে, এখানকার জায়গার সাথে, সব কিছুর সাথে ম্যাচ করে। তার জন্য কয়েকটা জিনিস আমাদের মেনটেন করতে হয়। যেরকম আমরা আজিনামোটো ইউজ করি না। চাইনিজ খেলে বুঝবে না যেতে আজিনামোটো নেই, কিন্তু আমরা আজিনামোটো ইউজ করি না, কারণ আজিনামোটো কিন্তু ইকো ফ্রেন্ডলি না, এতে কেমিক্যাল ইউজ করা থাকে, তো সেটা আমরা ইউজ করি না। ইন্ডিয়ান ফুড যখন আমরা সার্ভিস করছি, যখন তৈরি করছি, সেখানে কিন্তু আমরা কোনো ধরনেরই কালার ইউজ করি না। তো বিরিয়ানিতে যেমন আমরা স্যাফরান দিচ্ছি, যেটা খুব এক্সপেন্সিভ, কিন্তু আমরা স্যাফরান দিচ্ছি, কালার ইউজ করছি না। বা অন্য খাবারেও, গ্রেভিতেও অনেক রেস্টুরেন্ট আছে যেখানে ওরা কালার ইউজ করে, আমরা কিন্তু সেই ধরনের কোনো কালার ইউজ করি না।
আচ্ছা, এই জায়গাটাকে তো আউটসাইড অফ ক্যালকাটাই বলা যায়। আমাদের সাধারণত রেস্টুরেন্ট বলতে আগেই পার্ক স্ট্রিট, কেম্যাক স্ট্রিট বা গড়িয়াহাটের কথা মনে পড়ে। তো আপনি মানে এরকম একটা আউটকাটের রেস্টুরেন্ট করার কথা কেন ভাবলেন? না, এটা ঠিক আউটস্কার্ট বলা যায় না, যদিও হার্ট অফ দ্য সিটি থেকে একটু দূরে আছে, যেহেতু এটা বাইপাসের ওপরে, পাটুলিয়ার বাইপাসের ক্রসিংয়ে, তো অ্যাক্সেসের দিক থেকে কিন্তু ইটস ভেরি ইজি টু অ্যাক্সেস দিস রেস্টুরেন্ট। তো সেটা কিন্তু খুব দূরে না, এবং এখন একটা নতুন কনসেপ্ট হয়েছে। কনসেপ্টটা হচ্ছে মানে কাজের প্রেশার এত বেশি হয়ে গেছে এখন, তো সেখানে উইকেন্ডসগুলোতে বা ফ্রাইডে থেকে সানডে অবধি মোটামুটি ফ্যামিলি যারা আছে তারা চেষ্টা করে যে একটু লং ড্রাইভে যাব, গিয়ে তারপরে হ্যাভ আর লাঞ্চ আর ডিনার হোয়াট এভার অ্যান্ড দেন কাম ব্যাক। তো এই কনসেপ্টটার জন্য এটা করা। আচ্ছা, এই রেস্টুরেন্টের নাম তো মাছরাঙা। মাছরাঙা নামের কোনো তাৎপর্য আছে কি? এই যে এখানকার সোসাইটির মেম্বার এবং ফিশারি ডিপার্টমেন্টের সবার থেকে নাম নেওয়া হয়েছিল। আলটিমেটলি এটা কিন্তু ফিশারি ডিপার্টমেন্ট থেকে এই নামটা দেওয়া হয়েছে, কারণ ডিপার্টমেন্টের সাথে রেস্টুরেন্টের নামের যদি একটা মিল না থাকে এবং আমাদের কনসেপ্টের মিল না থাকে, সেখানে কিন্তু ঠিকভাবে বোঝা যায় না। এটাকে যদি আমরা একটা রয়্যাল রেস্টুরেন্ট নাম দিতাম, সেটা কিন্তু আমাদের যে থিমটা বা আমাদের যে কাজকর্ম আছে, আমাদের আদার জিনিস আছে, তার সাথে কোনো একটা মিল থাকতো না। সেইটাকে করার জন্য এখানে রেস্টুরেন্টটা নেওয়া হয়েছে, এবং তারপরে আমরা অনেক সার্ভে করেছি, অনেক লোকের থেকে আমরা জিজ্ঞাসা করেছি কীরকম হয়েছে। মোটামুটিভাবে যা রেসপন্স আমরা পেয়েছি নামের দিক থেকে, কিন্তু ইটস ভেরি গুড, পিপল রিয়েলি লাইকড ইট। অতীন্দ্রদা, আপনাকে কমপ্লিমেন্ট দিতেই হচ্ছে, এখানকার ফুড খুব ভালো। কিন্তু আপনি আমায় বলুন যে হেলথ কনসিয়াস পিপলদের জন্য মানে ওরা কি এখানে এসে স্বাচ্ছন্দ্য বোধ করবে? আমরা যেগুলো করি, তৈরি করি এবং সার্ভিস করি, সেগুলো আমরা কিন্তু নিউট্রিটিভ ভ্যালু দেখেই করি। ইনফ্যাক্ট আমরা এর মধ্যে এগুলোকে আরও ডেভেলপ করব, যে কোনো ধরনের কোনো যদি আমরা গেস্ট পাই যে হয়তো মান্থস আফটার মান্থস এরকম খাবার নিতে চাইছে। অনেক আছে এখন ছোট ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করে, হাজব্যান্ড হয়তো চাকরি করছেন অ্যান্ড ওয়াইফ ইজ প্রেগনেন্ট, তো দুজনেই থাকেন। সেখানে হয়তো ওয়াইফের পক্ষে রোজ রান্না করা সম্ভব নয়। এবার তিনি অফিস থেকে ছুটি নিয়েছেন, মেডও হয়তো উনি রাখতে পারছেন কি পাচ্ছেন না, সিকিউরিটির অভাব আছে সেগুলোর দিক থেকে। তো সেখানে আমরা কিন্তু একটা ব্যালেন্সড মিল পাঠিয়ে দিতে পারি এবং ভেরি মডারেট প্রাইসে আমরা দিয়ে দিতে পারি। এখানে অবশ্য আমাদের কিছু কর্পোরেট ক্লায়েন্টস আছে যাদের আমরা লাঞ্চ সার্ভিস করি, সেটাও কিন্তু কর্পোরেট লাঞ্চ যেগুলো হয় ভেরি লাইট মিল, মানে খেয়ে কেউ ঘুমিয়ে পড়লো, ওখানে একটা সেমিনার চলছে আর খাবার এমনি খেলে সে হয়তো ঢুলছে, পরের দিন হয় খাবারের দোষ নয়, তার দোষ নয়, একটা কিছু প্রবলেম থাকে, সেইগুলোকে আমরা মাথায় রেখে একটা ব্যালেন্সড মিল আমরা তৈরি করি, যাতে সব ধরনের লোকই এগুলোকে অ্যাকসেপ্ট করতে পারে, এবং আমরা এর রেসপন্স খুবই ভালো পাচ্ছি। আচ্ছা, তার জন্য কি কোনো এক্সট্রা চার্জ লাগছে? নো, এক্সট্রা চার্জ কিছু নেই, এটা প্রমোট করাই আমাদের কাজ, এবং আমরা চাইছি এটা প্রমোট হোক, লোকে জানুক, এবং তারপরে কেউ যদি চায় ডেফিনেটলি আমাকে কন্ট্যাক্ট করতে পারে। দে আর মোস্ট ওয়েলকাম। অতীন্দ্রদা, আপনাদের এখানে যে ধরনের মানুষ আসছে আর কি, তো তাদের ইকোনমিক স্ট্যাটাস কি? যে ধরনের বললে আবার একটু অন্যভাবে আমাকে বলতে হবে। এখানে কিন্তু সব ধরনের গেস্টই আমরা পাই, আসছে। কর্পোরেট ক্লায়েন্টসের হয়তো কোম্পানির 21,000 কোটি টাকা টার্নওভার, তার ভাইস প্রেসিডেন্টও এসে খেয়ে যায়। তাছাড়া এখানকার একটা মিডল ক্লাস ফ্যামিলি আছে, সেই মিডল ক্লাস ফ্যামিলি তারা কিন্তু এখানে একটা মাস আমরা পাই। এখানে ধরুন 40 টাকায় বিরিয়ানি পাওয়া যায়, এবং 40 টাকা বিরিয়ানি আমাদের যে ধরনের সার্ভিস করি, আমি আগেই বলে দিয়েছি উইদাউট কালার, স্যাফরান দিয়ে, ইট বিকামস কোয়াইট এক্সপেন্সিভ। বাট যদি প্রাইস ক্যালকুলেশন হিসেবে 40 হিসেবে দেখা যায়, ইটস ভেরি রিজনেবল। কারণ অন্য এই ধরনের স্ট্যান্ডার্ডের যে রেস্টুরেন্ট আছে কলকাতায় 40 টাকার কমে বিরিয়ানি পাওয়া যায় না। তো শুধু তাই না, আমাদের ফিশ মাছের আইটেম আছে প্রচুর, আমরা খুবই সস্তায় সেগুলো দিই, যাতে সবাই তাকে অ্যাফোর্ড করতে পারে, একটা মাছ আসতে পারে এবং খেয়ে তারা বলবে যে হ্যাঁ, ইটস আ গুড রেস্টুরেন্ট। দেখলেন তো মাছরাঙা, আপনারাও চলে আসুন আর আমাদের জানান মাছরাঙা রেস্টুরেন্ট আপনাদের কেমন লাগে। আর হ্যাঁ, আপনাদের কাছে এরকম কোনো আকর্ষণীয় বা ব্যতিক্রমী রেস্টুরেন্টের খোঁজ থাকলে আমাকে চিঠি লিখে জানান, আমি চলে আসব, আমার সঙ্গে চলে আসবে আমার বন্ধুরা। আসি। নমস্কার, আমি সায়ন্তনী।
নারী বিউটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। পুজো আসছে, আমরা সকলেই চাই সুন্দর হতে, কিন্তু সুন্দর কিভাবে হব? সুন্দর হতে গেলে আমাদের ফলো করতে হবে একটা বিউটি রুটিন এবং কয়েকটা বিউটি টিপস। এই ব্যাপারে কিন্তু আজ আমরা গল্প করব। চা, আমরা সকলেই জানি যে 1 কাপ চা আমাদের মাথা ব্যথা সারানোর জন্য ভীষণভাবে উপযোগী। তাছাড়াও কিন্তু চায়ের অনেক গুণ আছে, বিশেষভাবে সৌন্দর্য এবং রূপচর্চায়। সৌন্দর্য আর চা, একটু অবাক হয়ে যাচ্ছেন না? অবাক হওয়ার কিচ্ছু নেই। চা কিভাবে উপযোগী আমাদের রূপচর্চার জন্য, সেই ব্যাপারে কিন্তু গল্প করার জন্য আজ আমার সঙ্গে আছেন সাথীস বিউটি পার্লারের বিউটি থেরাপিস্ট সাথী দত্ত। সাথীদি নমস্কার। আমিও সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার। সাথীদি, আপনি কাজ কিভাবে শুরু করলেন? হঠাৎ এই বিউটি পার্লারটা যে আপনার হয়েছে সেটা কিভাবে হলো? আসলে এই পেশাটা আমি ছোটবেলা থেকে আমার একটা মনে হয়েছিল যে আমি নিজের পায়ে দাঁড়াবো। তখন আমার মনে হয়েছিল যে এই পেশাটা আমার পক্ষে খুব উপযোগী। তো তার থেকেই আমি কিন্তু এই পেশায় আসি এবং আমার পার্লারটা আজ 15 বছর বয়স। 15 বছর বললে ভুল হবে, 12 বছর বয়স। আমি 3 বছর এয়ারপোর্ট হোটেলে বিউটি পার্লার ইনচার্জ ছিলাম। তারপরে আমি নিজের পার্লার করি এবং পরবর্তীকালে আমি নানা রকম ভেষজ নিয়ে গবেষণা করি এবং তার থেকে নিয়ে আসি কীভাবে ভেষজ দিয়ে রূপচর্চা করা যায়। ছোটবেলা থেকে কি আপনি খুব রূপচর্চা করতেন? না, একদম ভুল। মানে আমি ছোটবেলায় কিন্তু একদম সাজতাম না। মানে আমাকে যারা ছোটবেলায় দেখেছেন তারা কিন্তু কখনোই ভাবতেই পারেননি যে আমি এই পেশায় আসতে পারি। তা আমরা আজকে কথা বলছি চা নিয়ে এবং চায়ের কিভাবে উপকার হয় চা আমাদের রূপচর্চার জন্য। তো এত জিনিস থাকতে হঠাৎ চা কেন? আসলে চায়ের মধ্যে অনেক প্রপার্টিস আছে, জানো সায়ন্তনী? চায়তে আছে ফ্ল্যাভোনয়েড নামে অ্যান্টিঅক্সিডেন্টস, যেটা আমাদের বয়সজনিত ক্ষয়কে রোধ করে, মানে আমাদের বয়সটাকে ধরে রাখতে সাহায্য করে এবং বিভিন্ন দাগ তুলতেও সাহায্য করে। তাছাড়া আছে ভিটামিন বি, B12, ভিটামিন সি, সোডিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ এবং সবথেকে হচ্ছে 15 রকমের অ্যামাইনো অ্যাসিড, যেটা আমাদের চুলের পক্ষে ভীষণ উপযোগী এবং ত্বকের পক্ষেও ভীষণ উপযোগী। তো এত সব প্রপার্টিস ছিল বলেই আমার মনে হয়েছিল যে আমি একটা চা দিয়ে যদি একটা টি ফেশিয়াল করি তাহলে আমার মনে হয় আমার ক্লায়েন্টদের খুব ভালো হবে, সেটা উপকারী হবে। তো সেই ক্ষেত্রে আমি শুরু করি টি ফেশিয়াল এবং টি ফেশিয়াল করে আমি কিন্তু দেখেছি যে আমার ক্লায়েন্টরা খুব খুশি। মানে এতগুলো প্রপার্টিস থাকতে আমরা বাজার থেকে সিনথেটিক প্রোডাক্টস কিনবো কেন? আপনি বলেন সব থেকে হচ্ছে কি কোনো কেমিক্যালস নেই, একদম 100% ভেষজ। মানে আমি চট জলদি তৈরি করছি এবং সঙ্গে সঙ্গে মিটা লাগাচ্ছি। আমি কি করে লাগাচ্ছি সেটা তোমাকে দেখাচ্ছি। আচ্ছা, আমাদের তো ঘাম হয়, সেটা কি হেল্প করে চা ঘামটাকে? ভীষণভাবে, কারণ চায়ে আছে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি, ট্যানিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা আমি প্রথমে এটা ক্লিন করে নিই, একটু বলে দিই চাটা টি ফেশিয়ালটা কীভাবে করছি। প্রথমে আমি একটা ক্যাকটাস ক্রিম দিয়ে ওকে ক্লিন করছি। আচ্ছা, এখানে সমস্ত স্ট্রোক তো দেখানো সম্ভব নয়, যেন ভীষণ সময়টা কম আমাদের কাছে, তাই না সায়ন্তনী? তো তাই জন্য আমি কয়েকটা স্ট্রোক দিলাম, দিয়ে আমাকে একটু হেল্প করো মৌসুমি। এই চা দিয়েই বানিয়েছি একটা ক্রিম, জানো? এতে ফ্রুটস, টি সিড অয়েল, মধু, হানি তো ভীষণ ভালো। হ্যাঁ, ড্রাই স্কিনের জন্য এবং অয়েলি স্কিনের জন্য খারাপ না, কিন্তু একটু কম। হ্যাঁ, পরিমাণটা দেখতে হবে। ঠিক আছে, এবার এটাকে দিয়ে আমি চোখটা বন্ধ করেছি না, এই ক্রিমটা আপনি বানিয়ে? হ্যাঁ, দিয়ে আমি ম্যাসাজ করছি। আচ্ছা, ওজনটা শুরু করে দাও, ওটাকে গ্যাসটাকে বার করতে হবে। এই ফেশিয়ালটার মানে ইউটিলিটিটা কি? এটা হচ্ছে আমি যেটা বললাম সেটা হচ্ছে অনেক বয়সটাকে ধরে রাখবে, যেটা আমরা সবাই চাই। হ্যাঁ, বয়সটাকে ধরে রাখতে। আচ্ছা, কয়েকটা স্ট্রোক দেওয়ার পর আমি এখানে 54খানা স্ট্রোক দিই, কিন্তু 54খানা স্ট্রোক তো দেখাবার সম্ভব নয়। 54খানা স্ট্রোক একটা ফেশিয়ালে। এবার আমি এটাকে আল্ট্রাসাউন্ড দিয়ে এই নির্যাসটাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, এটাকে আমি 6 মিনিট ভিতরে পেনিট্রেট হয়ে যাচ্ছে। তো আপনি বলেন আল্ট্রাসাউন্ড? হ্যাঁ। এই আল্ট্রাসাউন্ডটা দেওয়ার ফলে কি হচ্ছে, যাদের মেচেতা আছে মেচেতার দাগটা কিন্তু অনায়াসে চলে যাবে। এটা সিটিং দিতে হবে অবশ্য পার্লারে এসে আমাদের। আচ্ছা, আল্ট্রাসাউন্ডটা দেওয়ার পর আমি দেবো ওজন গ্যাস। ওটা কেন দেওয়া হয়? আসলে আমি যেটা বলছিলাম যে তুমি একটু আগে বললে যে ঘামটা, হ্যাঁ ঘামের জন্য ভীষণ ভালো, কেন অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি, ট্যানিক অ্যাসিড আছে। সেক্ষেত্রে আমি একটা বলবো যে চায়ের লিকারটাকে যদি আমরা আইস কিউব করে রাখি, বেরোবার আগে যদি ওটা ঘষে তারপরে বেরিয়ে যায়, তাহলে কিন্তু ঘামটা অনেক কম হয়। তাই? হ্যাঁ, এই যে আমাদের গ্যাসটা বেরিয়ে গেছে, হ্যাঁ ভীষণ ভালো ঘাম। এই গ্যাসটা আমরা দিচ্ছি, দেওয়ার পর ওকে আমি মুছে দিচ্ছি। টাওয়ালটা দাও।
ততক্ষণে তুমি চায়ের লিকারটা দিয়ে ভেজাও ওটা। তো এটা তো আপনি ফেশিয়াল বলছেন, আপনি একটা আমাদের ঘরোয়া টিপস বললেন চায়ের লিকারটাকে আইস কিউবস ভাবে সার্টিফাই করা। হ্যাঁ হ্যাঁ, তাছাড়াও কি চায়ের লিকার আমরা ঘরে কোনোভাবে কি ব্যবহার করতে হ্যাঁ পারি? ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে তোমার মুখ ধুতে পারি বারে বারে করে লিকারটা দিয়ে। লিকারটা দিয়ে। তবে একটা কথা সায়ন্তনী, তুমি আমাকে একটা প্রশ্ন করো নি, যেটা হচ্ছে কি চা, তাই না? হ্যাঁ, সত্যি আমি কিভাবে ভুলে গেলাম কি ধরনের চা নেওয়া কি ধরনের, মানে সিটিসি বা অর্থোডক্স নয় কিন্তু আমরা এটা বেশি প্রেফার করি কাঁচা পাতা, কিন্তু কাঁচা পাতা তো আমরা সবাই পাবো না, কারণ আমরা সবাই দার্জিলিংয়ে থাকি না। সেক্ষেত্রে আমরা বেছে নিয়েছি গ্রিন লিফকে। এবার আমি ওকে চায়ের লিকারে প্যাক তৈরি করে মুখে দেবো। মুখে সজীবিতাটা, হ্যাঁ নর্মাল লিকারটা দিচ্ছি, তাতে ওর সজীবিতাটা ফিরে আসবে, ওর ক্লান্তিটা দূর হয়ে যাবে। এখানে দেখছো সায়ন্তনী খুব কম সময়ের মধ্যে আমি করছি তো, কিন্তু ওকে যখন আমি মুখটা মুছিয়ে দেখাবো দেখবি খুব অল্প সময়ের মধ্যেও কিন্তু ওর মুখটা ফ্রেশ লাগবে, ফ্রেশ লাগবে। চা আমি যেটা প্রশ্ন দিদি উত্তরটা আমি মনে হয় আপনি দিয়েছেন, যেটা জিজ্ঞেস করছি আমাদের বাড়ির চা পাতায় কিছুটা এগুলো হয় না? বাড়ির তো আমরা সিটিসি, বেশিরভাগ সিটিসি খাই, অর্থোডক্স, তাও যে গ্রিন লিফটা দরকার। যারা লিকার খান হ্যাঁ তাদের কাছে কিন্তু এই চাটা পাওয়া যাবে। ঠিক আছে, এই যে দিলাম এটা কিন্তু আমি রাখবো তোমার 5 থেকে 6 মিনিট। এটা কিসের জন্য দিলেন আপনি? এটা ওর নির্যাসটা যাবে মুখের ভেতরে, যে গ্যাসটা দিলাম, ওজন গ্যাসটা দিলাম, দেওয়ার পর এটা দিচ্ছি, তাতে কি হবে পোর্সগুলো আবার বন্ধ হয়ে যাবে। যখন খুলে দিলাম সেটাকে বন্ধ করতে হবে তো, বন্ধ করে দিলাম। আচ্ছা এবার টাওয়ালটা দাও তো আমাকে, এই টাওয়ালটা। আচ্ছা এবার আমি আস্তে আস্তে তুলে দিচ্ছি। টিনা বোধহয় আমার উপর খুব রাগ করছে, কেন আমার তো এই চায়ের লিকারটা পড়ছে তো, ওর ড্রেসে যদি পড়ে তাহলে খুব। আচ্ছা এবার একটা প্যাকস দিচ্ছি, এটাও কিন্তু চা দিয়ে আর ফ্রুটস দিয়ে। এটাও আপনি বানিয়েছেন? হ্যাঁ এটাও বানিয়েছি, এবং এটা রাখবো আমি 20 মিনিট। তা আপনাকে এইসব জিনিস নিয়ে বেশ পড়াশোনা করতে হয়েছে? হ্যাঁ নিশ্চয়ই, পড়াশোনা না করলে কি হয় বলো। চাটা দিয়ে যে রূপচর্চাটা, সেটা কিন্তু প্রাচীন কাল থেকে হতো। চীন দেশে রাজকুমারীরা কিন্তু এই চা দিয়ে রূপচর্চা করতো। তাই? হ্যাঁ, তাহলে আমরা করলে আমরা ওদের মতো হতে পারি? হ্যাঁ, ওদের মতো স্কিন, ওরা কি সুন্দর স্কিনটা দেখেছো ওদের? হ্যাঁ, ভালো, সত্যি খুব ভালো স্কিন। আচ্ছা এটা তো হয়ে গেল, তো এটা 20 মিনিট থাকবে। এই 20 মিনিটের মধ্যে আমি আপনাকে কটা প্রশ্ন করি। হ্যাঁ বলো বলো বলো। এই যে টি ফেশিয়ালটা হচ্ছে, এটা কি আমাদের ব্রণ সারাতেও উপকারী? ভীষণভাবে উপকারী, এই কারণে যে হচ্ছে টি ফেশিয়াল, মানে টি এর মধ্যে যে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি, ট্যানিক অ্যাসিড আছে, সেই জন্য ব্রণ, মানে অতিরিক্ত যে তেলটা আমাদের বেরোয়, সেবেসিয়াস গ্ল্যান্ড বেশি পরিমাণে কাজ করলে তো সিবাম থেকে অতিরিক্ত তেলটা বেরোয়, সেই তেল বেরোনোটা কিন্তু বন্ধ করে দেয়, মানে ব্যালেন্স করে দেয়। একেবারে বন্ধ করে দেয় না, তাহলে তো ড্রাই হয়ে যাবে, ব্যালেন্স করে দেয়, যার জন্য ব্রণতেও কিন্তু ভীষণ উপকারী। এটা কি টাইপের স্কিনের জন্য বেশি ভাবে? সব রকম স্কিনের জন্য। কারণ আমি বলছি এটা এই জন্যই, কারণ এটা 100% ভেষজ গুণ আছে, তার জন্য সব রকম, মানে ড্রাই স্কিনও এটা তুমি ব্যবহার করতে পারবে, মানে এটা ড্রাই স্কিনও ব্যালেন্স করবে, অয়েলি স্কিনও ব্যালেন্স করবে, তাই জন্য সব স্কিন, হ্যাঁ নর্মাল স্কিন তো আছে, মানে সব স্কিনের জন্য এটা উপযোগী। কোনো স্পেসিফিক এজ গ্রুপ আছে কি এটা? হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন করেছে, যেটা হচ্ছে জানো, আমার জন্য পার্লারে সব টিনেজরা এসে বলে যে সাথী দি আমাদের জন্য একটা কোনো ফেশিয়াল নেই, কারণ সবাই জানে ফেশিয়ালটা 20 পর করা উচিত। তখন আমার কিন্তু এটা মনে হচ্ছিল যে সত্যি ওরাও তো একটা চায় যে মুখটা একটু পরিষ্কার হোক, একটু চকচকে হোক, একটু ঝকঝকে হোক। তা এই জন্য আমি বলবো যে টিনেজদের পক্ষে ভালো, কারণ এটাতে 100% ভেষজ আছে, তো কেমিক্যালস নেই, টিনেজরাও কিন্তু এটা করতে পারে। বড়রা তো করতেই পারে, বয়স্ক লোকরা তো করতেই পারে তাদের বয়স ধরে রাখার জন্য। বয়স ধরে রাখার জন্য চা কিন্তু একেবারেই ভীষণভাবে উপযোগী। এই যে ফেশিয়ালটা আপনি করলেন, এটার দামটা ঠিক কিরকম? এটা দাম রেখেছি ভীষণ, একদম খুব মিনিমাম প্রাইস, মাত্র 300 টাকা। অ্যাফোর্ডেবল, হ্যাঁ সবাই অ্যাফোর্ড করতে পারবে। আমার মনে হয় এটা ড্রাই হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে দিচ্ছি। টিনা আমার উপর রেগে গেলেও, টিনা কিন্তু এখন কিন্তু নিজের মুখটা যখন আয়নায় দেখবে না, তখন বুঝতে পারবে। তুমি নিজেই দেখো সায়ন্তনী, ওর মুখটা কত ফ্রেশ, অনেক ক্লিন হয়ে গেছে, কত ক্লিন হয়ে গেছে। আমরা কত তাড়াতাড়ি, হ্যাঁ যদি পুরো সময় রাখা যেত তাহলে আরো বেশি হতো। এইটুকুনি সময়ের মধ্যে কতটা ক্লিন হয়ে গেছে। জি অনেক ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো। আমারও তোমায় খুব ভালো লাগলো, আর আমার দর্শক বন্ধুদের তো আমি খুব ভালোবাসি। আর আমাদের কম্পিটিশনের কথা মনে করিয়ে দিই, আপনাদের কাছে যদি কোনো ভালো বিউটি টিপস থাকে সেটা আমাকে লিখে পাঠাবেন, এবং সবার থেকে সেরা যে টিপসটা হবে সেই ব্যক্তি পাবেন এক আকর্ষণীয় পুরস্কার। আর দেরি করবেন না, শিগগিরই লিখে পাঠিয়ে দিন। আজ তাহলে আসি, ভালো থাকবে, দেখতে থাকুন, নমস্কার। আমি মনামি এসে গেছি রান্নাঘর নিয়ে আপনাদের মধ্যে। আজকে আমার সঙ্গে আছেন শ্রীমান অতীন্দ্র মুখার্জি।
এত আয়োজন দেখে ভয় পেয়ে যাবেন না, আমিও প্রথমে ভয়ই পেয়ে গেছিলাম। তারপর অতীন্দামদা আমাদের বললেন যে আজকে আমরা শিখবো হায়দ্রাবাদি মুগ বিরিয়ানি। মানে এটা খুবই সিম্পল ব্যাপার, বাড়িতে আপনারা সবাই রান্না করতে পারেন। অতীন্দামদা, বিরিয়ানি বানাবো, জন্মদিনে বিরিয়ানি এই ব্যাপারটা কতজনের শোনা আছে? মোটামুটি কেক বানানো হয়, এটাই কাস্টম তো। হ্যাঁ, কিন্তু জন্মদিন ব্যাপারটা কোথা থেকে আসছে? মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। বিরিয়ানি ইজ ফর ইউ। আপনি কিভাবে জানতে হয়, এগুলো একটুখানি জেনে রাখা ভালো। সুতরাং এই তাহলে আমি আমার জন্মদিনের গিফট, ট্রিট যাই বলো, হায়দ্রাবাদি বিরিয়ানিটা কিন্তু একটু অন্যরকমের। এর রান্নার স্টাইলটাই আলাদা, এর ইনগ্রেডিয়েন্ট আলাদা। সাদা তেল লাগছে। সাদা তেল লাগছে, অ্যাজ ইউজুয়াল একটু গরম করতে হবে। আচ্ছা, আমাদের আগে আমরা একটু একবার বলে নিই কি কি আমাদের উপকরণগুলো আছে। পুদিনা পাতা, ঘি তো লাগেই, রসুন আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, টমেটো পেস্ট আছে, আদা আছে, দই আছে, লাল লঙ্কা আছে, ব্ল্যাক পেপার গোলমরিচ গুঁড়ো, হলুদ আছে, আর এটা একটা আমার নিজস্ব মশলা আছে, গরম মশলা। মশলা বললে তো হবে না, আমাদের দর্শকদের বলতে হবে কি কি আছে, মানে মশলাটা কি। মানে ওই সব আর কি, ওই গরম মশলাটা আমরা 4-5 রকমের মশলা মিলিয়ে ওটা লাস্টে আমি দিয়ে দিই। আর চিকেন লাগছে, ডিম লাগছে, আর ডিমটা গার্নিশের জন্য, রাইস। ঠিক আছে। একটু দই দিয়ে দেবে, দইটা কি বাড়িতে পেতেও করা যেতে পারে? বাড়িতে পাতা বা ইয়ে থেকে কিনলেও কোনো অসুবিধা নেই, ভালো কোয়ালিটির দই হলেই হবে। আচ্ছা, একটু আদা দিয়ে দেবে, দুটোতেই হবে। হ্যাঁ, রসুনের পেস্ট অল্প করে, ঠিক আছে। এটাকে ভালো করে একটু মাখিয়ে নেবে। এটা আগে কেন করা হচ্ছে? এটা মাখিয়ে নেওয়ার ব্যাপার ম্যারিনেটের টেস্টের জন্য, এর মধ্যে টেস্টটা ঢুকে যায়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, চিকেনটাকে আগে থেকে কি কিছু করার দরকার আছে না প্লেন একটু কাঁচা? বয়েল করে নিলে ভালো হয়, একটু হলুদ দিয়ে বয়েল করে নিলে সুবিধা। এরপরে গরম মশলা, গোটা গরম মশলা অল্প করে দিয়ে দিলে, ঠিক আছে। 5 মিনিট। আদা পেস্ট দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, টমেটো পেস্টটা পুরোটাই দিয়ে দিলাম। এটা ওই মানে যতটা হবে সেই মতন পেস্টটা করতে হবে। হ্যাঁ, এই টমেটো পেস্টটাকে যদি টমেটোটাকে আগে বয়েল করে নিয়ে তার থেকে স্কিনটাকে ছাড়িয়ে নিতে হয়। স্কিন ছাড়া যে টমেটোটা হলো ওইটাকে মিক্সিতে করে নিয়ে গ্রাইন্ড করে নিয়ে তারপরে যদি ওকে স্ট্রেন করা হয়, তার থেকে যে পিউরিটা বেরোয় সেটা হলে একদম মিহি হয়, খেতে টেস্টটা খুব ভালো লাগে। এই যে কালারটা চেঞ্জ হয়ে এসছে এইটা, আর এই ফ্লেভারটাও পাচ্ছ। এবার চিকেনটা এখানে দিয়ে দিলে, এর সাথে যে দই আর এটা আছে এটাও দিয়ে দিলে। এরপরে আমি অল্প একটু নুন দেবো, অল্প রেড চিলি পাউডার, ব্ল্যাক পেপার। এর এই রিচ ফ্লেভারটা, এটা বোধহয় একটু বেশি। হ্যাঁ, এটা অনেকে কিন্তু আবার গোটাও দেয়। ফ্লেভারটা কি পাওয়া যাচ্ছে? অল্প পাওয়া যাচ্ছে। এটাকে যদি আমরা এইভাবে না বানিয়ে শুধু চিকেন আলাদাভাবে দিই, তাহলে কিন্তু ওই বিরিয়ানির আলাদাভাবে মানে বিরিয়ানির সাথে চিকেনটা এরমভাবে না মশলা করে না বানিয়ে যদি দিয়ে দিই, তাহলে ওই বিরিয়ানির টেস্ট আলাদা, চিকেনের টেস্ট আলাদা, মনে হবে যেন চিকেন কারি আর রাইস খাচ্ছি, সেই ইয়েটা পাওয়া যায় না। যার জন্য এটাকে আগে একটুখানি মশলা দিয়ে বানিয়ে নিতে হয়, ঠিক আছে। দিয়ে দিলে, দিয়ে অল্প একটুখানি জল, যাতে পুরোটাই ভালোভাবে একটু মিশে যায়। এটা হায়দ্রাবাদি বলা হয় কেন? স্পেশালিটি কি? হায়দ্রাবাদে এইভাবেই বিরিয়ানিটা তৈরি হয়, মানে এবং যেটা তোমাকে বলছিলাম এটা ইনগ্রেডিয়েন্টের উপর ডিপেন্ড করে। এই পার্টিকুলার ইনগ্রেডিয়েন্টটা আর কোথাও কোনো বিরিয়ানিতে ইউজ হয় না, সেটা হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতা এইটা হায়দ্রাবাদি স্পেশালিটি। এবং এই যে পার্টিকুলারলি এই যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি দিয়েছি এইভাবে দই দিয়ে, দই আবার কিন্তু সবসময় সব বিরিয়ানিতে দই যায় না, কাশ্মীরের বিরিয়ানিতে ওরা কিন্তু দেয় না, হায়দ্রাবাদি বিরিয়ানিতে আবার দই মাস্ট। এই যে থিকনেস আর এই যে গায়মাখা হয়ে গেছে, এটা দেখলেই বোঝা যায় যেটা হয়ে গেছে। স্পেশাল মশলা
স্পেশাল মশলাটা নিয়ে খুব সমস্যায় পড়া গেছে না? এগুলোকে চিকেনগুলোকে একটু উল্টে উল্টে দেবে, বেশি হলে কিন্তু আবার ভেঙে যাবে। এটা তুলে পাশে দিয়ে দাও, এইটাকে তুলে পাশেরটা দিয়ে দাও। চিকেনের পার্টটা শেষ, এবার হচ্ছে আমার নেক্সট স্টেজ। বিরিয়ানি হান্ডিটা বসাবে। একটা প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করলে না, এতদিন ধরে এতক্ষণ ধরে যত কিছু দেখানো হয়েছে আমরা করেছি সেগুলো কিন্তু সবই মোটামুটি ননস্টিক বা অন্য ধরনের কোনো ইকুইপমেন্টে। এই তামার ব্যাপারটা প্রথমে দেখেই তুমি ভয় পেয়ে গেছি, দর্শকরা ভয় পেয়ে গেছে। না, দর্শকরা হয়তো অনেকে জানেন তামার হান্ডি ছাড়া কিন্তু বিরিয়ানি ঠিক হয় না, কারণ এই যে টেম্পারেচারটা একটা বিশাল ব্যাপার। আর আরও অথেন্টিক যদি করতে হয় সেটা হচ্ছে গড়ান কাঠ দিয়ে বিরিয়ানিটা করলে বিরিয়ানির সব থেকে বড় সমস্যা হচ্ছে ওটা লেগে যায়। গড়ান কাঠ বলতে মানে গড়ান কাঠের আছে? আছে, গড়ান কাঠের আছে, ওটা দিয়ে করে দিতে হয়। ঠিক যখন দম দেওয়া হয়, ওই দম দেওয়ার আগে কিন্তু গড়ান কাঠের ওই যে ঘি দিয়ে দিলাম, আঁচটা কমিয়ে দিলে এবার এটাকে হাঁড়িটাকে ধরে ভালো করে পুরোটাতে, যাতে মানে রাইসটাতে মিক্স হয় ব্যাপারটা। সব ব্যাপারটাই বড় সড়, মানে এটা বানানোটা দেখতেও কিন্তু খুব মজা হলো। আমি এই 1 কিলো থেকে একটু বেশি রাইস আমি নিয়েছি। তোমার জন্মদিন তো, সুতরাং বন্ধুত্ব অভাব নেই, তারা তো সব এসেই পড়বে, নিশ্চয়ই আগে থেকেই বলে রেখেছো। এইটা হবে জানলে আরো বেশি করে একটু বন্ধু বান্ধব বলতাম। কিস, আমি তোমাকে এটা বলিনি। রাইসটাকে দিয়ে দিলে, হ্যাঁ ঠিক আছে, হাফ দিয়ে দিলে, দিয়ে রাইসটাকে সোজা করে ছড়িয়ে দিলে, ঠিক আছে। চিকেন আমি 4 পিস নিয়েছি। কতজন বন্ধু আসবে তো ঠিক জানা ছিল না। 4 পিস হয়ে যাবে নাকি একাই খেয়ে ফেলবে? হ্যাঁ সেটাই। এবার চিকেনটা এইভাবে ওর উপরে দিয়ে দেবে। গ্রেভিটাও অল্প অল্প করে এর উপরে ছড়িয়ে দিয়ে দিলে, ঠিক আছে, যাতে টেস্টটা ঠিক থাকে এবং বাড়ে। বাকি যে রাইসটা আছে এরপরে এর ওপরে আবার দিয়ে দিলে। এরকম কেন? এই লেয়ারটাই দিতে হয়। বিরিয়ানিটা যে চিকেন বা ফিশ বা মাটন যেটাই থাকুক না কেন সেটা মাঝখানে থাকে, এর উপরে আর একটা সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলে, ঠিক আছে। এটাই হচ্ছে বিরিয়ানি বানানোর, ঠিক আছে। আচ্ছা, দুধটা বা এখানে রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার অনেকে দেয়, আমি দিই না, ঠিক আছে। ঘিটা এখানে তুমি আবার একটু পাশে দিয়ে দিতে পারো, তাতে লেগে যাওয়ার চান্সটা থাকে না, ফ্লেভারটাও হয়। পাশে পাশে দিয়ে দিলে। এবার যেটা করছি আমি, দুধ, এটা হচ্ছে স্যাফরন কালার। অনেকেই ম্যাক্সিমাম লোকেই ইউজ করে, যেটা আমি করি না, কারণ কালারটা ঠিক না। অল্প একটুখানি নিয়ে এতে দিয়ে দিলে এটা মিলেও গেল। এই যে স্যাফরনের স্মেলটা, এটা কিন্তু এর থেকে এসে যাবে, ঠিক আছে। দিয়ে এবার দুধটা তুমি আস্তে করে অল্প করে দিয়ে দিলে উপর থেকে। ঠিক আছে। এই যে একটা অদ্ভুত ধরনের রং হয় না বিরিয়ানির, এইবার হচ্ছে এই মশলাটা, এইবার হচ্ছে মশলাটা। এই যে অদ্ভুত ধরনের একটা রং হয়, কালার আসে, সেটা কিন্তু সবসময় না, ঠিক না। ওইটাতে ম্যাক্সিমাম কি করে, কালার ইউজ করে, সেটা খুবই খারাপ। বলো, এটাকে ঢাকা দিয়ে দিলে। এরপরে যেটা করতে হবে সেটা, এটা কতক্ষণ রাখতে হবে? এটা মিনিট 15। মিনিট 15, খুব ধিমে আছে। এটা নিয়ে এটাকে সিল করে দেবে। এটা কি?
আটা, আচ্ছা। আটা দিয়ে সিল করে এই জন্য দেবে, হ্যাঁ। এই যে বিরিয়ানির দম দেওয়া নিশ্চয়ই শুনেছো। হুম। হুম? এটাই সেটা। এই হচ্ছে দম দেওয়া। এর যে ভেতরে স্টিমটা আছে ওটা আর বেরোবে না। তো এই হচ্ছে মোটামুটি। অতীন্দ্র গন্ধ কিন্তু পাচ্ছি না। হ্যাঁ, আপনি আগেই বলেছেন মানে এটা দম দেওয়া, চারিদিক থেকে সিল করা, গন্ধটা কি মাথা দিয়ে বেরোবে? হয়ে গেছে। এটা তো হয়ে গেছে বলেই মনে হচ্ছে। যখনই হয়ে আসবে মিনিট 15 থেকে 20, তারপরেই এগুলোকে একটা কোনো উডেন স্পুন বা কিছু দিয়ে এই আটাটাকে যেটা লাগানো থাকে ওইটাকে সরিয়ে দিতে হবে। এবার খুলবে কি, আমি না তুমি? তুমি খোলো। গরম না তো? আছে। এবার বোধহয় গন্ধটা পাওয়া যাচ্ছে। যাচ্ছে। পুদিনা পাতাটা দেওয়া এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম। যখন সার্ভ করবেন রাইসটা দিয়ে দিলেন, ভেতরে কিন্তু ডিম আছে, আছে, দেওয়া আছে, বয়েলড, হার্ড বয়েলড। রাইসটা দিয়ে দিলেন। যখনই বিরিয়ানি কাটবেন মনে রাখবেন সবসময় একটা সাইড থেকে, নাহলে কিন্তু ঘেটে গেলেই বিরিয়ানির আসল জিনিসটাই নষ্ট হয়ে যাবে। এটা বোধহয় কোনো এবার প্লেট দিয়ে তুললে ভালো হয়। প্লেট দিয়ে, ছোট প্লেট থাকলে সুবিধা হয়। এই হচ্ছে চিকেনের পিস, ঠিক আছে। গার্নিশের জন্য আমি ভেজিটেবল কেটে রেখেছি। এই একটা ফ্লাওয়ার আমি দিয়ে দিলাম, টমেটো, রাইট, ইটস রেডি। আমি একটু টেস্ট করবে। তা টেস্ট আমি এটাকে আলাদা করে রাখি, বেশ দেখতে সুন্দর লাগছে। তারপরে তুমি একটা বার্থডে গার্ল, তো ডেফিনেটলি আই নিড টু গিভ ইউ নাইসলি নাইস পিস উইথ সাম রাইস। এটা কভার করে রাখবে, নাহলে কিন্তু আবার ঠান্ডা হয়ে যাবে। ভীষণ ভালো। হায়দ্রাবাদি মোরগ বিরিয়ানি করতে আমাদের লাগছে বাসমতি চাল 250 গ্রাম, ঘি রান্নার জন্য, মুরগি 250 গ্রাম, টমেটো পিউরি 2 টেবিল চামচ, গরম মশলা 1 চা চামচ, ঘি দিয়ে লবঙ্গ, এলাচ, জয়ত্রী ও লঙ্কা দিন। মিনিট 15 কষে মুরগি দিন, গরম মশলা দিয়ে ঢাকা দিন, নামিয়ে রাখুন। একটি হাঁড়িতে অর্ধেকটা ভাত দিন, মুরগি ও অর্ধেকটা গ্রেভি ছড়ান, বাকি ভাত ও গ্রেভি দিয়ে ঢাকনা দিন। মাখা আটা দিয়ে ঢাকনা বন্ধ করুন। মিনিট 15 পরে নামান, কেটে গরম গরম পরিবেশন করুন। আপনারা নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছেন যে এটা বেশ অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। সেই জন্য আমার মনে হয় বাড়িতে গেস্ট এসে গেলে তারপর বিরিয়ানি করবো এই কথাটা ভাবাটা ভুল। সুবিধা হবে বানাতে। তো এরকম বাড়িতে আমার মতন কারোর জন্মদিন থাকলে বা স্পেশাল কোনো অকেশনে এটা তো ভীষণ ভালো একটা আইটেম। আমার মনে হয় আপনারা লিখে নিয়েছেন। এতক্ষণে আপনারা বাড়িতে রান্না করুন, আমাদের চিঠি লিখে জানান যে কেমন রান্না করলেন, কেমন খেলেন। আর হ্যাঁ, আপনাদের নিজেদের যদি কোনো রেসিপি থাকে সেটা আমাদের জানান। আপনাদের পাঠানো রেসিপির মধ্যে যেটা সেরা হবে তাহলে কিন্তু আমরা পুরস্কার দেব। আজ তাহলে আসি, আবার পরদিন।